এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। মৃত্যু এসেও যখন আসে না তখন মানুষ তরপায় ছটপট করে, শ্বাসরুদ্ধকর স্বপ্নের মতো লাগে সবটা। ঘোলাটে আবছা কুয়াশায় জড়ানো চারপাশে তখন ঘোর কালো মেঘ, যার আড়ে লুকিয়ে সূর্য। তার দেখা মেলে না, চোখের পানি তখন হার মানে, পরিস্থিতি লুকিয়ে দেয়, চক্ষু দেয়, দয়া মায়া দেখায় না কেউ। কালো স্তর যখন চোখের নিচে জমা হয় তখন আকাশ পানে দৃষ্টি দেয় মানবী। তার ধৈর্য ফুরিয়ে আসছে। টানা 3 দিন পার হলো, পৌষের মুখটা চোপসানো বিধ্বস্ত এক অবস্থা, যাকে দেখার কেউ নেই। যেই পৌষকে সামান্য কষ্টে দেখলে তৌসিফের বুকের ভেতর থাকা হৃৎপিণ্ড থমকাত, সেই পৌষের করুণ এক অবস্থা। প্রথম দিন চেতনা হারিয়ে পড়ে থাকলেও জ্ঞান ফেরা মাত্র পৌষ পাগলের মতো আচরণ শুরু করলো। দৌড়ে সব ভুলে আগেই গিয়েছিল তৌফিক তালুকদারের কাছে। কঠোর অথবা তুচ্ছ কিছু একটা তো ছিল, যা তৌফিক তালুকদার দেখালো। বুয়া দিয়ে বের করে দিল পৌষকে। অপমানটা চরম মাত্রায়, অথচ স্বামী সোহাগীর মন মানি না। সে দরজায় ক্রমাগত ধাক্কা দেয়। বেশ খানিকটা সময় পর তৌফিকের বউ দরজা খুলে পৌষকে ভেতরে নিয়ে বসাতে পৌষ খপ করে তার হাতটা ধরে বিনয়ের সাথে বলে, উনি কিছু করেনি, আমি জানি। দয়া করে ছাড়ানোর ব্যবস্থা করুন না। ঝুমঝুম করে কেঁদে ফেলে পৌষ। তৌফিকের বউ ততটা গায়ে মাখে না, হাত ছাড়িয়ে একটা নম্বর দিয়ে বলে, এটা ডিআইজির নাম্বার, যোগাযোগ করে দেখো। তৌসিফ টাকার বান্ডেল কোথায় রাখে তা নিশ্চয়ই তোমার জানা। পৌষ এত কিছু বুঝলো না, উঠে দাঁড়িয়ে মারাত্মক প্রশ্নাত্মক চোখে তাকিয়ে বলল, আমি যাব। সম্পূর্ণভাবে তোমার ইচ্ছা। পৌষ এক ধ্যানে নাম্বারটার দিকে তাকিয়ে বেরিয়ে এলো। নিজের ফ্ল্যাটে ঢুকে ঝুলু ঝুলু পায় বোরকা পরতেই নার্স সহ বুয়া এগিয়ে এলো। পৌষকে উদ্দেশ্য করে কেউ কিছু বলার সাহসই পেল না। ওরা বাধা দিতে আসলে চোখ গরম করে দিয়ে তাকালে পৌষ। আলমারি খুলে মাঝের ড্রয়ারটা থেকে 2 টাকার বান্ডিল নিল পৌষ। ব্যাগে ভরে বেরিয়ে এলো ফ্ল্যাট থেকে। ড্রাইভারকে দিয়ে গাড়ি বের করে তাতে বসে ফোন লাগালো সেই নম্বরে। রিসিভ হতে যেন বসে ভাষা ফুরিয়ে এলো। কি বলবে বুঝে উঠতে পারলো না, শুধু নিজের পরিচয়টাই বলেছিল, পৌষরাত তালুকদার, ওয়াইফ অফ তৌশিক তালুকদার। জীবনে প্রথম পৌষ জেলখানায় পা রেখেছিল। অসুস্থ শরীরটা তখন ভেঙে আসতে চায়। চারপাশে এত এত পুলিশ দেখে গা কেমন ভয় ছমছম করে। পৌষ শক্ত রয় একজনকে সাহস করে জিজ্ঞেস করতে তারা ডিএসজির রুমে দেখালো। পৌষ দেখলো ভেতরে ঢুকে নিজের পরিচয় দিতেই সবাই অদ্ভুত চোখে তাকালো। সম্মানের সহিত ওকে বসতে দেওয়া হয়। ডিএসজি জিজ্ঞেস করলেন, ম্যাম, আপনি আসার কারণ জানতে পারি? পৌষ ঝোঁক গিলে উত্তর করে, আমার স্বামী। আর বলতে পারে না, কণ্ঠনালী চেপে আসে। ডিআইজি নিজেই বললেন, ম্যাম, আপনাকে অসুস্থ দেখাচ্ছে, পানিটা নিন। পৌষ নিল না, ব্যাগ থেকে টাকার বান্ডিল 2 বের করে টেবিলে রেখে বলল, আরও লাগলে আরও দিব, শুধু ওনাকে এনে দিন, আমি দেখবো একটু। ডিআইজির খাম ছোটার অবস্থা, ঝোঁক গিলে বলল, ম্যাম, স্যার এখানে নেই। আমি দেখবো বললাম তো। বোঝার চেষ্টা করুন। টাকা কি আরও লাগে? আমি তো জানি না, আপনি বলুন কত টাকা লাগবে। ডিআইজি মাথা নিচু করে কিছু ভাবলেন, অতঃপর বললেন, ম্যাম, আপনি বাসায় যান। আমি ওনার সাথে দেখা করতে চাই। কথা কেন বুঝতে চাইছেন না? স্যার এখানে নেই। তো কোথায়? মিথ্যা কেন বলছেন? ম্যাম, স্যার সত্যিই নেই। ওনাকে এখানে রাখার সাধ্য কার আছে? খবরে সরাসরি প্রচারটা নিশ্চিত মিথ্যে নয়। ডিআইজির কপালে ঘাম জমা হলো, টিস্যু দিয়ে তা মুছে নিলেন অবলীলায়। বললেন, ওই পর্যন্তই ছিলেন স্যার এখানে। কোথায় আছে সেটাই বলুন, দয়া করে বলুন। পৌষ অস্থির হয়ে উঠল। এক দফায়
মেয়েটা হাত জোর করে কেঁদে ফেলল। ডিএজি বিব্রত, মুখটা দেখে বোঝা যাচ্ছে তিনি পোষকে উদ্দেশ্য করে কিছু বলতেও পারছেন না, অনুমতি নেই। ফোনটা তুলে চাল করে শুধু বললেন, ম্যাম এসেছেন, বোঝানো যাচ্ছে না। অপর পাশ থেকে কিছু বলতে ডিএজি স্বস্তি শ্বাস ফেললেন, হাসি মুখে জানাল, ম্যাম আপনি বাসায় যান, স্যার যোগাযোগ করবেন আপনার সাথে। পোষ বোকা চোখে তাকালো। ডিএজি উঠতে উঠতে আবার বলল, টাকা কি কারোর লাগে দেখা করতে? ডিএজির এবার মায়াই লাগলো। তার মেয়ের থেকে সর্বোচ্চ 2 বছর বড় হবে পোষ। নিজের মেয়ের মতোই লাগলো তার কাছে। এতটুকু মেয়েই যে এইসবে কোনোদিন জড়ায়নি তা আচরণে বোঝা যাচ্ছে। ডিএসি উঠে দাঁড়ালেন, টাকার বান্ডেল দুটো পোষকে এগিয়ে দিয়ে বললেন, দেখা করতে বান্ডেল প্রয়োজন হয় না, বাসায় যাও বাবা। পোষ বিমূর্ত রূপে বেরিয়ে এলো। গাড়িতে উঠে কিছুক্ষণ গেটের দিকে তাকিয়ে রইল। এখানে শেষবার তৌসিফ ছিল। পোষ দেখেছে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে পোষ। কার কাছে যাবে ও? হঠাৎই মনে পড়ে হেমন্তের কথা। শ্রেয়ার খবরও জানা নেই। বুকটা খামচে উঠল হঠাৎ। শ্রেয়া আচার খেয়ে এটা আফসোস শুনেছে পোষ। গাড়ি থামাতে পোষ নামল। শরীর চলে না তখন। একজন বুয়া ধরে রুমে দিয়ে আসতে পোষ দেখলো হেমন্ত বসা ওখানে। ভাইকে দেখা মাত্র হু হু করে কেঁদে ফেললো পোষ। হেমন্ত উঠে এসে ধরে বসলো ওকে। পোষ কাঁদতে কাঁদতে বলতে লাগলো, হেমু ভাই, ওনাকে পাচ্ছি না আমি, কোথায় গেল? আমাকে কেউ সাহায্য করছে না হেমু ভাই, কেউ করছে না। কাঁদে না, সব ঠিক হয়ে যাবে। পোষ খাটে মাথা এলিয়ে দিল ভাঙা গলায়, বলল, ভাবি 3 দিন হলো অবস্থা খারাপ ছিল, আজ সকাল থেকে কিছুটা ভালো। ছেলে হয়েছে পৌষ। পোষ চোখ তুলে তাকালো। খুশির খবর পোষ হয়তো দৌড়েই ছুটতো, কিন্তু পরিস্থিতি ওকে ভেঙেছে এবার খুব দারুণ ভাবে। হেমন্ত পৌষের মাথায় হাত রেখে বলল, বাসায় নিতে এসেছি তোকে। আমি যাব না। পাগলামো করবি না পৌষ, এখানে কেউ নেই তোকে দেখার। আমার সংসার ছেড়ে আমি কিছুতেই যাব না। উনি এসে খালি বাসা পেলে। মাথা গেছে তোর? তৌসিফ এখন আসবে না। আমি যাব না। কে দেখবে তোকে? উনি আমার যত্নে কখনোই কমতি রাখেনি ভাই, এবারেও রাখেনি। হাজার জোর করেও পোষকে নিতে পারে না হেমন্ত। পোষ ঠায় বসে রয়। হেমন্ত হাল ছেড়ে প্রস্থান করতে পোষ ফোনটা হাতে তুলে তৌসিফের ফোনে কল লাগায়। রিসিভ হয় না। ওই পাশ থেকে আসে তিক্ত কথা, এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। হাঁ করে শ্বাস টানে পোষ। উঠে আলমারি খুলে পরিপাটি করে সাজানো তৌসিফের কাপড়গুলো পৌষের সাথে এই নিয়ে তো কম ঝগড়া লাগে না। মানুষটা তো পরিপাটি, আর পোষ হলো অগোছালো। কাপড়ের উপর মাথা রাখে পোষ। ওর মনে হয় তৌসিফের বুকে মাথাটা রাখা। পোষ নাক টানে, ফিসফিস করে বলে, জলদি চলে আসুন না, আপনার তোতা পাখির অনেক কষ্ট হচ্ছে। মাথাটা ঘুরতে পোষ বিছানায় যেতে চায়। আফসোস যাওয়ার সময়টা সে পায় না। 2 কদম বাড়াতেই ক্লান্ত শরীর হেলে পড়ে। নার্স সহ বুয়া তাড়াতাড়ি ধরে বিছানায় ওঠালো ওকে। মিনু কপালে হাত দিয়ে দেখল সকালেও সোয়া ফোন দিয়ে খবর নিয়েছে। মিনু সবটা বলেনি, যতটুকু জানে ততটুকুই বলেছে। পৌষের গুঙিয়ে ওঠায় মিনু চোখে পানি জমে। তারও মামার জন্য কষ্ট হচ্ছে। পৃথিবীর ক্রূরতম ক্ষণ হলেও অপেক্ষা কাটে না। বিরহের এই সময়টা যেন আরো বিষাক্ত। বিষে ভরা বানে পোষ ভেঙে চুরমার হলো। নীল ব্যথায় তার চোখ মুখের রূপ লাবণ্য ফিকে পড়ল। আজ সূর্য উঠেছে, কুয়াশার আড়ালে উকি দিল মাঝরাত। পোষ বারান্দায় বসে আছে। সারাটা রাত এখানে ছিল সে। হাত পা হিম ধরে গেছে। গেট দিয়ে তখন কালো রঙের একটা গাড়ি ঢুকেছে। পোষ তাকিয়ে দেখলো, সে শুধু দেখেই গেল। পেছনে 2টো সাদা গাড়িও ঢুকেছে। কলিং বেল বাজতেই হয়তো বুয়া খুলেছে। মিনুর গলা শুনতে পোষ সাথে সাথেই শুনলো অতি পরিচিত প্রিয় কণ্ঠ। সেই কণ্ঠ শুরুতেই পৌষ রাত বলেই ডাকলো। পোষ উঠবে, কিন্তু কিভাবে? ওর হাত পা নড়ছে না। পোষকে না পেয়ে হয়তো মানুষটা খুঁজেই চলেছে। তার ডাক শোনা যাচ্ছে। আচ্ছা, পোষ উঠবে কিভাবে? মানুষটা তো ডাকছে তাকে। ওঠার শক্তি পেলেন। হাত বাড়িয়ে রেলিং ধরে পোষ। না উঠলে যদি না পেয়ে মানুষটি চলে যায়। পোষের পা
ঝিঝির করে উঠে 1 পা 2 পা করে বেরিয়ে আসে রুমে। রুমে তখন স্বয়ং তৌসিফ ঢুকেছে। পোষ থমকে গেল। ওর সম্মুখে আজ ঠিক 8 দিন পর তৌসিফ। পোষ মনোযোগ দিয়ে তাকে দেখল। দাড়িগুলো একটু বেড়েছে, তার ঠোঁটের সাইডে কাটা আর গালে একটা আঁচড়। পোষকে দেখে তৌসিফের বুকে জ্বলে ওঠে, হাঁকার করে হৃৎপিণ্ডটা। এটা পোষ না, তৌসিফ মানে ও অসুস্থ বউ রেখে গিয়েছে, যার চোখ মুখ শুকিয়েছিল, কিন্তু এহেন রূপে তো তৌসিফ রেখে যায়নি। না খাওয়া না ঘুম ছিল, শুধু তীব্র অপেক্ষা। প্রেম জিনিসটাই খারাপ, এটা ভোগায়। ভুগতে ভুগতে মৃত্যু দুয়ারে আসে মানুষ, তবুও যেন প্রেম তারা ভুলে না। এটা যে ভোলা দেয়। তৌসিফের চোখের কোণে পানি জমতেই ও জাগল। পৌষ রাত। 2-1 পা করে এগিয়ে এলো পোষ। তৌসিফের গালে নিজের হাতটা রেখে উত্তর দিল। তৌসিফ কি হারালো? কথা বলতে পারলো না। পোষ গা দুটো হাতিয়ে পুরোটা মুখ হাতালো, গলা বুক সবটা হাতে নিশ্চিত হলো, হ্যাঁ এটাই তার তৌসিফ। অতঃপর একজন অপেক্ষারত স্ত্রী স্বামীর হাত টেনে ধরল, দরজা লাগিয়ে দিল তড়িৎ ভেগে। পোষ ভেতরের দাবানো চঞ্চলতা হুড় করে বেড়ে গেল। তৌসিফকে বসালো বিছানায়, গায়ের শার্টের বোতামগুলো খুলে বুকে পিঠে দেখলো। বুকে পিঠে শুধু আঁচড়। পোষে মনে হচ্ছে উসপিস করা মানুষটার গোসল দরকার। তৌসিফকে নিয়ে বাথরুমে ঢুকিয়ে বসে কোনোরূপ বাক্য ব্যয় না করে পোষ ওর গায়ে পানি ঢালল। তৌসিফের কোনো খেয়াল নেই, সে শুধু পৌষের কাপা হাতটা দেখছে। মাথাটা তাওয়াল দিয়ে মুছতে মুছতে পোষ বলতে লাগলো, পিঠে আঁচড় লেগেছে, মলম লাগাতে হবে, উঠুন চলুন। খাটে বসিয়ে তৌসিফের গালে পিঠে বুকে মলম লাগালো পোষ। ট্রাউজারটা হাঁটু পর্যন্ত তুলতেই পায়ে একটা ক্ষত দেখল। ঢোক গেল পোষ, আলতো করে ছুঁয়ে দিল সেখানে। তৌসিফকে বসিয়ে দেয়াল ধরে ধরে বাইরে চলে গেল ও। ফিরে এলো মিনিটের ব্যবধানে, হাতে খাবারের প্লেট নিজে তৌসিফের মুখে তুলে খাওয়াতে খাওয়াতে ভাঙা গলায় ফ্যাস ফ্যাস করে বলতে লাগলো, গরুর ভুনা করে দিব রাতে, ঠিক আছে? কি দিয়ে খাবেন? নাকি হাঁসের মাংস খাবেন? চালের রুটি করব। তৌসিফ কথা বলে না, এমনকি ও যে পোষকে খেতে বলবে তাও বলতে পারছে না। এই কঙ্কালের মতো মেয়েটা কিভাবে তার তোতা পাখি হতে পারে? ওর সুন্দর চুলগুলো এভাবে জটলা কিভাবে পাকাতে পারে? কিভাবে উজ্জ্বল পড়া মুখটার চাপা ভাঙতে পারে সুস্পষ্টভাবে? কিভাবে দেহটা কাঁপতে পারে? কেউ কি তার পোষকে একটু মুখে তুলে খাওয়ালো না? কেউ কি তাকে জোর করে মাথায় তেলও দিত না? কেউ কি একটু যত্ন করে 1 গ্লাস পানিও দিত না? তৌসিফের এত টাকার মূল্য কোথায় তাহলে? টাকার তার এতই টান যে ওর তোতা পাখিটার গাল দুটো শীতে ফেটে আছে, ঠোঁট ফেটে ফেটে শুষ্ক হয়ে আছে। টাকা দিয়ে তবে সুখ কেনা যায় না। তৌসিফ মানুষ কিনে রেখেছিল যারা কেনার মতোই আচরণ করেছে। কেউ হাত বাড়িয়ে বাড়তি যত্ন করেনি। তৌসিফের মন চাইল নিজের বুকটা নিজেই ছাঁচড়া করে দিতে। পোষ পানির গ্লাসটা তৌসিফের মুখের সামনে ধরল, 2 হাত দিয়ে গ্লাসটা ধরেছে। কম্পনময় হাতটা দেখে তৌসিফ পানি খেতেই ওর মুখ মুছিয়ে দিয়ে পোষ সব রেখে আসে, বিছানায় পা উঠিয়ে বসে। তৌসিফের খালি গায়ে হাত বুলে আরেকবার খুঁটে খুঁটে দেখে আর ব্যথা আছে কিনা। তৌসিফকে শুইয়ে দিয়ে পায়ে যত্ন করে তেল লাগালো পোষ। পা দুটো শুকিয়ে আছে। এত সুন্দর মানুষ যে নিজের যত্নে কখনো ত্রুটি রাখে না, তার যত্নহীনা পা দেখে পোষে খারাপ লাগে। আস্তে ধীরে তৌসিফের বুকে আসে ও, মাথাটা বুকে রেখে আলতো ঠোঁট ছোঁয়ায় সেই বুকে। 2 হাত জড়িয়ে ধরে। সময় কাল পাত্র আর নিজের অবস্থা ভুলে গগন কাঁপিয়ে কাঁদে পোষ। ওর কান্না শোনা যায় পুরো তালুকদার বাড়িতে। দরজার বাইরে বুয়ারা জমা হয়েছে, হয়তো এত দিন পর মেয়েটা কাঁদছে, সব ভুলেই কাঁদছে। তৌসিফ শক্ত করে নিজের সাথে জড়িয়ে নিল ওকে। ওর বুকটা ছটফট করছে, গলাটা যেন কেউ চেপে ধরেছে। না হয় কেন কথা বলতে পারছে না তৌসিফ?
তৌসিফ থম ধরে রইল। ঘন্টা খানিক হলো ওর বুকের ভেতর ছোট্ট পাখিটা ঘুমাচ্ছে। তৌসিফের বুকটা এখনো শান্ত হয়নি, সমানতালে একটা শব্দ করে যাচ্ছে। তৌসিফের দম আটকে আসতে চায়। যতক্ষণ চিৎকার করে পোষ কেঁদেছে ঠিক ততক্ষণ ও এক প্রকার দম আটকেই ছিল, কন্ট্রোলের রোধ হয়েছিল। ভেতরে ছাই চাপা আগুন যেন এখনই বেরিয়ে আসতে চায়, ছাড়খাড় করে দিতে চায় চারপাশ। নিজের কাছে নিজেকে অপরাধী মনে হয়। এই জঘন্য এক অপরাধী যে কিনা তার অসুস্থ বউকে রেখে গিয়েছে। তৌসিফ যদি একটা বার টের পেত একটা সপ্তাহ ধরে ওর আদরের মানুষটা এভাবে তরপাচ্ছে, তাহলে বুঝি তৌসিফ যোগাযোগ না করে। টেনে পোষকে নিজের আরো কাছে নেয় তৌসিফ, কপালে আস্তে করে একটা চুমু খায়। রুগ্ন দেহের মেয়েটাকে এই মুহূর্তে বাজে দেখাচ্ছে, ভীষণ বাজে, ঠিক ততটা বাজে যতটা বাজে হলে তৌসিফ মিলাতে পারে না পূর্বের পৌষের সাথে। ঠিক ততটাই বাজে যতটা বাজে দেখায় একজন হেরে যাওয়া প্রেমিককে। তৌসিফ আস্তে করে চোখ বুঝল, ওর ঘুম প্রয়োজন। ঠান্ডা মাথায় কিছু কাজ তার এখনো করতে হবে, যার জন্য তৌসিফের এই দিন দেখতে হলো, তার ব্যবস্থা করতেই হবে। তৌসিফ উসুল করা জানে, সে সমতায় বিশ্বাসী। তাকে কেউ ইট ছুড়লে তৌসিফ সে পাটকেলের বর্ষণ ঘটাবে, এটাও সকলের বোঝা উচিত ছিল। মিথ্যা এই মামলায় সঠিক তথ্য আজই সব খোলাসা হয়েছে। এতক্ষণে হয়তো শিরোনাম দেখাচ্ছে। রাজনীতি তৌসিফ করতে বহু আগে, বাবা চাচার জের ধরেই করা হয়েছিল। উচ্চ পদস্থ হয়ে যথেষ্ট সম্মানও কামিয়েছিল তৌসিফ। সকল দলবল পদবি তৌসিফ ছুঁড়ে ফেলেছিল বাবার এক বাক্যে। নিজের ব্যবসায় মনোযোগী হয়েছিল। আজকের এই ঠাট বাট এত বছরের ছোট্ট একটা পুরস্কার মাত্র। আজও হয়তো ফেরা হতো না যদি 3 দিন আগে পোষ অমন পাগল হয়ে ছুটল। শুধুমাত্র ওর জন্য কাজ দ্রুততার সাথে সেরেছে তৌসিফ। কঠোরভাবে বিধিনিষেধ জারি করতে এত দ্রুত ফলাফল এলো। বুকের মাঝে আরেকটু গুটিয়ে গেল পোষ। তৌসিফ ওকে সহ নিজেকে ঢেকে নিল। ঠান্ডা পড়েছে। নভেম্বর মাসে রাত নামলে ঠান্ডা নামে, কিন্তু আজ এখনই ভালো ঠান্ডা। চোখ বুজে কল্পনা করে তৌসিফ বিস্তর এক বেলাভূমির মাঝে সে পৌঁছে পিছনে ছুটছে। খিলখিল করা হাসির শব্দে তৌসিফের ধ্যান ভটকায়। সে দেখে ছোট্ট একটা পরী তার কাছে আসছে। তৌসিফের কাছে আসার পূর্বেই সে ধপ করে পড়ে যায়, কেঁদে ওঠে উচ্চস্বরে। তৌসিফের হৃদকম্পন থামে। বৃষ্টি নামে প্রচুর বেগে। তৌসিফ দৌড়ে যায়, বাচ্চাটাকে বুকে তুলে আদর করে। ছোট্ট পরীটা তখনও আদো বলিতে ডাকে, বাব্বা। তৌসিফ হাসে, ঝলমলে এক হাসি। বাচ্চাটাকে চুমুতে সিক্ত করতে সে হাসে। তৌসিফ দেখলো পোষ সমুদ্রের মাঝে যাচ্ছে, তার চোখ মুখ ভেজা, কেঁদে নাক লাল করেছে। হলুদ শাড়িতে লাল রঙের পাড়। তৌসিফ ডেকে উঠল, পোশাদ হানি যেও না। পোষ পিছনে ঘুরে অভিমানী কণ্ঠে বলল, আমাকে আপনি ভালোবাসেন না। এই যেও না, কথা শোনো, ডুবে যাবে। রুগ্ন দেহের পোষ তখন হাসে। আচমকা এক জোয়ার আসে, ভেসে যায় পোষ। হলুদ শরীর আঁচল ভাসে পানিতে। তৌসিফ থম ধরে দাঁড়িয়ে থাকে। কোলের বাচ্চাটা তখন ডাকে। তৌসিফ চমকায়, ফলস্বরূপ বাচ্চাটা মাটিতে পড়ে গাদায় মাখামাখি হয়ে গেল। তৌসিফ ওকে তুলতে নিলেই পোষের কান্না দরদর করে খামতে খামতে মুচড়ে উঠে তৌসিফ। হা করে শ্বাস টানে, গলা শুকিয়ে গেছে তার। বহু কষ্ট এক ঢোক গিলল। ওর বুকের ভিতর ও পোষকে দেখে। হ্যাঁ, এই তো তার ওই রুগ্ন দেহের মাঝে ভঙ্গুর চেহারা। তৌসিফ মানতে পারে না, একদমই না। আস্তে করে হাত বাড়িয়ে পানির গ্লাস নিল। এক পলক সবটা গলায় ঢেলে আস্তে করে ধীরে ধীরে উঠে গেল। প্রায় 3 ঘন্টা যাবত ঘুমাচ্ছে সে। পোষ হয়তো আরো ঘুমাবে। তৌসিফ উঠে বাইরে গেল। বুয়ারা তখন কেউ নেই সেখানে। তৌসিফ গলা ছেড়ে ডাকতে লাইন ধরে 3 জন বুয়া দৌড়ে এলো। মিনু বাদ গেল না। নার্সরা দাঁড়িয়ে আছে এক কোনায়। তৌসিফ ধমকে জিজ্ঞেস করলো, ওর এই অবস্থা কেন? কেউ উত্তর দিল না। তৌসিফ চোয়াল শক্ত করে বলল, আজ এই মুহূর্তে আমার বাড়ি ছাড়বি সব কটা। জানে মারবো তোদের আমি। কুত্তার বাচ্চারা, টাকা গিলেইনি তোদের? ওর খেয়াল রাখিসনি কেন? লাখ লাখ টাকা তোদের মুখের উপর মেরে গেলাম, ফল কই? ওর চুল আছড়ে দিসনি কেন? ওকে খাওয়াসনি কেন? ওর মুখের এই অবস্থা কেন? নিজেরা গিলেছিস শুধু। বুয়ারা ভয় কাঁপছে অবস্থা। তৌসিফ জানে টাকা দিয়ে সবটা হয় না, কিছুই হয় না।
এত টাকা দিয়ে লোক রাখার পরও কতটা অনাদর, কতটা অবহেলা। তৌসিফের মন চাইল কারো খুন করতে। তার মস্তিষ্ক তখন দাপিয়ে বেড়াচ্ছে। এই পোষকে দেখে ওর নিজেকে খুন করতে মন চায়। হালকা হালকা শব্দ পেয়েই চোখ মেলে পোষ। নিজেকে বিছানায় একা আবিষ্কার করে ওর হৃৎপিণ্ড চিলিক দিয়ে উঠে হুড়মুড়িয়ে উঠে বসে বিছানায়। তৌসিফ নেই, তাহলে কি স্বপ্ন দেখলো? ওই লোক কোথায়? পোষের মাথায় এলোমেলো হয়ে গেল। চিৎকার করে ডাকতে লাগলো, এই আপনি কোথায়? কোথায় আপনি? এখানে আসুন। কোথায় গেলেন? পৌষের কান্নায় ভেজা চিৎকার। দৌড়ে রুমে ঢুকে তৌসিফ। পৌষ ওকে দেখে বিছানা থেকে নামতে নেয় হুড়মুড় করে। হাত পা এলোমেলো হয়ে পড়তে নিলেই আগলে ধরল তৌসিফ। পৌষ ওকে কোমর জড়িয়ে ধরে শক্ত হাতে, নাক টানে, গুঙিয়ে ওঠে অদ্ভুত স্বরে। তৌসিফ ওর মাথা চেপে ধরে খুবই হালকা স্বরে আদর মেখে শুধু বলে, আমি আছি। কই ছিলেন আপনি? আমি খুঁজেছি। একটু বাইরে। কেন কেন? বিছানায় কেন ছিলেন না? আপনি কেন চলে যান? হানি প্লিজ। কেন প্লিজ না? তুই আমাকে ছেড়ে দে, আমি থাকবো না এখানে। ছাড়াছাড়ি হবে, আজকেই হবে। আমাকে মেরে ফেলতে চায়, সবাই মরতে চায়, সবাই মারতে চায়। আপনার ফাঁসি হবে, আমি দেখেছি। জেলে নেবে আপনাকে। বাকিটা বলার আগেই পোষ ঢলে গেল। তৌসিফ হতবাক বিমুঠ হয়ে রইল। আচ্ছা, একটা মানুষ 8 দিনের ব্যবধানে কতটা শোকাহত হয়, ঠিক কতটা শোকাহত হলে সে এমন পাগলামিটা ঘটে? তৌসিফ বুঝে উঠতে পারে না। তার ভাষা ফুরিয়ে আসে। সে কথা বলার খেই হারায়। পোষকে নিজের সাথে জড়িয়ে ধরে। এই প্রথম তৌসিফ কাঁদলো ভালোবাসার শোকে, প্রেমের দুরস্থ অবস্থা দেখে। তার 2 চোখ দিয়ে গুনে গুনে 4 থেকে 5 ফোঁটা পানি পড়ল। যা ছিল রাগের বশে আসা। তৌসিফ ধ্বংস করতে চাইল ওর ভালোবাসার মানুষকে, কষ্ট দাও প্রতিটি মানুষকে। ভাই এসেছে শোনা মাত্র তাইফা ছুটে এসেছে। সে দেশে ছিল না, ল্যান্ড করেই এখানে ছুটে এসেছে। তৌসিফ তখন পৌষের মাথায় পানি দিচ্ছে। হঠাৎই জ্বর উঠেছে। পৌষ চোখ মেলে বলল, কটা বাজে? 12টা। দুপুর না, রাত। আমি উঠবো। কেন? শুয়ে থাকো পোষরাত। তোয়ালে দিয়ে ওর চুল পেঁচিয়ে দিল তৌসিফ। উঠে বসতেই তৌসিফ কপালে হাত দিয়ে দেখলো হালকা উষ্ণ এখনো। তৌসিফ ওকে ধরল। মেডিসিন নিতে হবে তোতা পাখি। আসছি একটু। কি কাজ? রাত হলো, খাবেন না আপনি? ঝটপট হাতে ডিমের কোরমা করে দিব, ঝাল দিয়ে একদম, আর শুধু ডাল, কোনো বায়না না। আর আমার মাথা ঘুরছে। একদমই না পোষরাত। 2 দম তাহলে? আমি কতদিন আপনাকে রান্না করে খাওয়াই না, আমার বুকটা খা খা করছিল। এই ধরুন তো, চাই, উঠতে পারছি না। তৌসিফ ধরে তুললো বুয়াকে ডিম সেদ্ধ দিতে বলে। পেঁয়াজ মরিচ কাটতে বললো পোষ। ভয়ে ভয়ে বুয়ারা তাই করলো। তৌসিফ তাদের তাড়িয়েছে, এখনো যায়নি তারা। নার্স বেচারি ভয়ঙ্কর ফ্যাসাদে পড়েছে, যাবে না থাকবে বুঝতে পারছে না সে। পোষ রান্না করছে আর তৌসিফ দাঁড়িয়ে আছে। এই দৃশ্য বিরল। সুঠাম দেহটায় মাথা হেলান দিয়ে খুন্তি নাড়াচ্ছে পোষরাত। তাইফা ঢুকেই ডেকে উঠল, তুষু। তৌসিফ তাকালো। এই তো তাকে স্বার্থহীন ভালোবাসার আরেক মানুষ। তাইফা ভাইকে জড়িয়ে ধরে পোষের মাথায় হাত দিয়ে রাগী কঞ্চে বলে, কত কল দিয়েছি তোকে? এই পরশু না, তোর কি হয়েছে? পোষকে দেখে চমকানোর কথা, তার হালতই এমন। তৌসিফ চোখের ইশারায় বোনকে থামালো। খেতে বসে পোষ জিজ্ঞেস করলো, আপনাকে মেরেছে? না তো। মিথ্যে বলে আপা। ওনার শরীর ভরা দাগ। মিথ্যা বলবো আমি? কার এত বড় হাত? তাহলে এগুলো কি চুমাইছে আপনাকে? ছি পোষরাত, কেমন ভাষা এসব? গাড়ির কাচের সাথে আঁচড় লেগেছে। তাইফা অবাক হলে বলল, কি বলছিস? জেল থেকে গাড়িতে তোলা মাত্রই নীরব সড়কে এসে পুলিশ গাড়ি থামায়। ওখানে আমার লোক ছিল, ওরা কাজ ভেঙে বের করলো আমাকে। তখনই আঁচড় লেগেছে। পায়েরটা পেয়েছি 4 দিন আগে। পোষ অবাক হলো। তৌসিফ নিজেই বলল, পুলিশ তো এমনিতেই ছাড়তো না, তাই সাজানো নাটক তারাই করলো। এখন প্রমাণিত হয়েছে, তাই ঝামেলা নেই। পোষের পেট মুচড়ে উঠে খেতে পারে না আর। তাইফা এখানেই রইল আজ। পোষ মুখে খাবার তুলতে না পারায় স্যালাইন দেওয়া হলো। তৌসিফ ওর মাথায় হাত বুলালো। কণ্ঠ খাদে নামিয়ে বলল, আজ আরাম করে নাও, কাল থেকে ডিউটি শুরু তোমার হানি। অনেক জ্বালাচ্ছ আজকাল।
কোথায় আমায় আদর করবে তা না, তুমি আমার সেবা খাচ্ছ। বাইরে আলো ফুটেছে, সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে পাখির কলকাকলি। তৌসিফ উপর হয়ে শুয়ে আছে। কিছুক্ষণ আগে ফজর পড়ে পোষের স্যালাইন খুলে ঘুমালো ও। মাথাটা ভোঁ করছিল যেন। ক্যানোলা খুলতে গিয়ে এই ভোরে ভালোই হ্যাসেল হলো। পোষ খুলতে দিবে না, ব্যথায় হাত ফুলে উঠেছে। নার্স ভয়ে ভয়ে পাইপ ধরার আগে পোষ চিৎকার করে উঠে। এদিকে তৌসিফ চোখ গরম করে বউ ধরে আছে। তাইফাও ছুটে এসেছে। ঘন্টা 3 আগে কি এক ঘটনারই না ঘটে গেল। কত কষ্টে ঘুমালো পোষ। অতঃপর বিদায় নিল তাইফা। তৌসিফ তখন থেকে দরজা লক করে নাক ডেকে ঘুমাচ্ছে। পোষকে যে বুকে নিবে সেই সুযোগটাও ছিল না। হাত ফুলে তার ব্যাং হয়ে আছে। তৌসিফ হতাশ, বড়ই হতাশ। দুধের স্বাদ সে গলে মিটাতে পারছে না। কলিযুগ চলমান বোধ হয়। দরজায় অতি ক্ষীণ শব্দ হচ্ছে। যেই নক করছে সে খুব ভয় ভয় করছে কাজটা। ও সজাগ হলো। চোখ দুটো যেন কাঁঠাল গাছের আটা দিয়ে লেগে আছে। খোলা বড় দায়। পোষ টেনে খুলল, উঠে বসে। ক্লান্ত অনুভব করলো। জামাটা কাঁধের উপর টেনে গায়ে ওড়না দিতে গিয়ে দেখলো ওড়না তৌসিফের মুখের উপর বইয়ের ঘ্রাণ নিতে বেচারা এই পায়তারাই গ্রহণ করেছিল। পোষ তা গায়ে দিয়ে উঠে গেল। দরজা খুলতেই দেখা মিলল নার্সটির। সে পোষকে দেখে ভেতরে উকিঝুঁকি দিচ্ছে। পোষ না বুঝে প্রশ্ন করলো, কিছু খুঁজছেন? নার্সটি চমকালো, উত্তরে বলল, মানে আপনার খালি পেটে ওষুধ ছিল ম্যাম। ও। ছোট্ট উত্তর দিল পোষ। অতঃপর বলল, মুখ ধুয়ে আসছি, যান। স্যার। তাকে শেষ করতে না দিয়ে পোষ বলল, উনি ঘুমোচ্ছেন, যান আপনি। না মানে ম্যাম। আজব তো, বললাম না ঘুমাচ্ছেন। তার সাথে কিসের কাজ আপনার? যান আপনি। আচমকা পোষ ধমকে উঠতে নার্স তড়িঘড়ি করে চলে গেল। জামাই নিয়ে পোষ বড় সেন্সিটিভ। এতটা সেন্সিটিভ সে কিছু নিয়েই না। জামাই তার কলিজার টুকরো। কলিজার ভেতর আদর যত্নে তাকে পুষে রাখে পোষ। তার বিয়োগ শোকে আজও পোষের সূচের মতো খোঁচা খাচ্ছে। এইদিকে যদি ঘরের ভেতর ছুকছুক করা মেয়ে মানুষ থাকে তাহলে কি সহ্য হয়? মুখ হাত ধুয়ে পোষ বেরিয়ে গেল। যাওয়ার আগে ফর্সা সেই পুরুষ কপালে ঠোঁট ছোঁয়াতেও ভোলেনি ও। আজ নিজ হাতে নাস্তা বানাবে পোষ। তার জামাই উঠে নিশ্চিত খুশি হবে। এর অবশ্য একটা কারণ আছে। হেমু ভাইয়ের ছেলে হয়েছে। শ্রেয়ার শরীর অসুস্থ, তাকে দেখতে যাবে পোষ। একটু থাকার বায়না করবে। আগেই জামাইকে আদর যত্ন করলে এতে সুবিধা হয়। না করতে সে 2 বার ভাববে। কাক ডাকা ভরে উঠেছে সোহা। রুটিগুলো ভাজতে আজ দেরি হয়েছে তার। মেহেদি বেরিয়ে যাবে, তাকে না খাইয়ে পাঠালে সোহারই খারাপ লাগবে। গতকাল না খেয়ে ছুটেছে মানুষটা। সোহার খারাপ লাগছে। সেই খারাপ লাগাটা বেড়েছে যখন শাশুড়িও নারাজ হয়ে কথা বলেনি। 10-15 দিনের সংসার সোহা সামাল দিয়ে উঠতে পারছে না। হোঁচট খাচ্ছে বারবার। কোথায় কি করবে বুঝে উঠতে পারছে না। আচ্ছা, গতকাল দেরিটা কার জন্য হলো? মেহেদি যদি সকাল সকাল পাগলামি না করতো তাহলে তো দেরিটা হতো না। এই কথা সোহার মন চাইল শাশুড়ি মুখের উপর বলে দিতে, কিন্তু আফসোস শুধুমাত্র মেহেদির কথা ভেবে সে কথাটা বলেনি। মানুষটা বাসরাতে তাকে বলেছে মা বাবার সাথে যাতে সোহা ভালো আচরণ করে, এর বাইরে সহ্য করবে না মেহেদি। সোহার চোখ ভিজে ওঠে। আলু ভাজিটা প্লেটে বেড়ে দৌড়ে ছুটে আসে টেবিলে। 4 জন বসার মতো ছোট্ট একটা কাঠের টেবিল। সোহা 4টা রুটি রেখে দৌড়ে গেল মেহেদিকে ডাকতে। মেহেদি তখন তাড়াহুড়ো করে টাই বাজছে। সোহা এগিয়ে এসে ব্যাগ গুছিয়ে দিল। মেহেদি টেনে ওর কপালে চুমু দিয়ে বলল, আজ তাড়াতাড়ি ফিরবো। শোনো, নীল শাড়িটা যে দিলাম না পরশু, ওটা পরবে। চুল যেন ছেড়ে রেখো না। আজ বোনাস পাবো, সেটা দিয়ে শুধু ঘুরবো আমরা। তোমায় নিয়ে আজ প্রেম প্রেম খেলা খেলবো। সারা রাত রাস্তায় হাঁটবো। তোমায় আজ অনেক ভালোবাসবো। সোহার ক্লান্তি হারিয়ে গেল। চোখ দুটোতে খুশিতে ছলছল করে উঠল। এই সংসারটায় টাকার সংকট হলেও মেহেদি থেকে ভালোবাসার সংকট এখনো দেখেনি সোহা। মেহেদি চলে গেল দ্রুত পায়ে। সোহা ক্ষুদ্র শ্বাস ফেলে রান্নাঘরে গেল। ঝটপট হাতে নাস্তা বানিয়ে টেবিলে রাখতে ও শ্বশুর এলো। মাত্রই হেঁটে এসেছেন উনি। রোজ সকালেই যান। ডায়াবেটিসের সমস্যা, লোকটা ভালো। সোহাকে আদর করে, মা বলে ডাকে। সোহা অবশ্য বাবার ভালোবাসা পায়নি কখনো। পানিটা টেবিলে রাখতে রাখতে সোহা বলল, বাবা চাটা দিব এখন? না মা, আলু ভাজি খাবো আগে। সোহা ক্ষুদ্র শ্বাস ফেলে বলার চেষ্টা করলো। বাকি আপনি আলু খেয়েছেন শুনলেন? বলার আগে ওর শাশুড়ি এগিয়ে এলো।
বসতে বসতে গম্ভীর কণ্ঠে বলল, খেতে চাইছে খাক, ডায়াবেটিস বাড়ুক একবার। শ্বশুর বউয়ের কথা শুনলো না। মুখে রুটি পুড়তে পুড়তে সোহাকেও বসতে বলল। সোহা শাশুড়িকে রুটি দিয়ে নিজে চা এনে অতঃপর বসল। শাশুড়ি মুখ গম্ভীর, তার ভাবসাব বোঝে না সোহা। তাইফা বাইরে এসে জোরে এক ধমক লাগালো পোষকে। আচমকা ধমকে যেন পোষের বুকটা এখনো লাফাচ্ছে। এরা ভাই বোনগুলো এমন কেন পোষ বুঝে না। ধমকে অবশ্য ভয় পেয়েছে, ধমক অবশ্য ভয় পেয়েছে। তাইফাকে দেখে এই মুহূর্তে তার ভালোই ভয় লাগছে। শাশুড়ি ছাড়া সংসার পোষে ননাস তো আগেই না জানি পোষ তার কপাল পুড়ল। জামাইকে ভুলিয়ে ভালিয়ে সিংহ থেকে বিড়াল বানালেও ননাসকে পোষ মানাবে কিভাবে? পোষের জানা নেই। ওর মনে হচ্ছে তাইফা এসে ওর চুল টেনে ধরবে, পিঠে 4-5টা পড়তেও পারে। তাইফা এসে পোষে হাত ধরে বের করলো রান্নাঘর থেকে। রাগী কণ্ঠে থমকালো, কি করছিস ওখানে? এই তোর লজ্জা নেই? রাত ভর কাতরিয়েছিস জ্বরে, উঠে আবার এখানে এসেছিস? পোষ মাথা নিচু করে রাখলো। তাইফা বুঝলো হয়তো ধমকটা বেশি জোরে ছিল। আস্তে করে পোষের হাত ধরে সোফায় বসিয়ে মাথায় হাত দিয়ে বলল, সোনা তুই অসুস্থ, এসব করতে কেন এসেছিস? বুয়া আছে তো। উনি আমার রান্না পছন্দ করে আপা। উনি তোর রান্নার থেকে বেশি তোকে পছন্দ করে পাগল। তোকে অসুস্থ দেখে ও নিজেই ভেঙে গিয়েছে। শক্ত মনের ভাইটা আমার একদম বিক্ষিপ্ত হয়ে আছে। ওর সাথে সাথে থাক, ভালো লাগবে দুজনেরই। তার মন ভালো করতেই তো রান্না করছিলাম আপা। মিনমিন করে কথাটা বলে পোষ। সেই মুহূর্তে ডাক এলো তৌসিফের। পোষ ছট করে উঠে অনুমতি নেওয়ার ভঙ্গিতে বুড়ল, যাই। যা। তাইফা হেসে ফেলল। দুই জামাই বই পাগল। একটা কঠিন শিলাকে পোষ কিভাবে এতটা নরম বানালো তা ঠিকই ঠাউর করতে পারে না তাইফা। সে মন থেকে দোয়া করে তার এই ভাইটা সুখী হোক। পোষ দেখলো বিছানায় শুয়ে শুয়ে তৌসিফ টাকাটাকি করছে। কপাল কুচকে পোষ জিজ্ঞেস করলো, কেন ডাকলেন? তৌসিফ উল্টো ছিল। সে সোজা হয়ে শুয়ে বলল, কাছে এসো। একদমই না, উঠুন। তুমি বাইরে কি করছো? টাডাং টাডাং করে নাচছিলাম, আপনি আসুন একসাথে নাচি। বলেই হাসতে হাসতে বিছানায় বসে পোষ। তৌসিফ ওর হাত ধরে কাছাকাছি আনে, ঘুম জন কঞ্চি বলে, আমার ঘুম হারাম করে তুমি ভালোই আনন্দে আছো ওই দেখতে পাচ্ছি। কানা আপনি? তাই নাকি? হুম। তৌসিফ আরেকটু দূরত্ব ঘোচাতে পোষ মুখ সরল, পিটপিট করে বলল, খচর বেটা, নো ব্রাশ নো উম্মা। ইয়েস উম্মা। ইয়েস ব্রাশ। ফার্স্ট উম্মা। লাভ অবশ্য হলো না। পোষ উঠে দাঁড়ালো, রুমের পর্দাগুলো মেলে দিয়ে বলল, শুনুন না। বলুন না হানি। আজ না, আজ কি? বাইরে যাব। কারণ? হেমু বাইরের ছেলে হলো তো, ভাবিও অসুস্থ, আমি দেখতে যাব। একা যাওয়া নিষেধ। একা কেন যাব? আমি জামাই নিয়ে যাব, আপনিও চলুন। সমস্যা আছে একটা। পোষ তেরা চোখে তাকিয়ে বলল, এখানে আবার কিসের সমস্যা? ও বাড়ি ঢুকলেই তুমি বেরোতে চাও না, খুবই বিরক্ত লাগে। পোষ বিড়াল পায়ে এগিয়ে এলো পেশিবহুল বাহুতে মাথাটা এলিয়ে পোষ বলল, প্লিজ যাব, সত্যি বলছি, বায়না করব না। তৌসিফ ওর মাথায় হাত রাখে অসন্তোষ গলায় বলল, এই চুলগুলো আমার ভীষণ পছন্দের, তুমি জানো আমার অনুপস্থিতিতে তাদের যত্ন নিলে না। ভালো লাগে না। তৌসিফ উঠে গিয়ে তেলের বোতল নিল, বেরিয়ে গেল রুম থেকে। কিছুক্ষণ পরেই ফিরল গরম তেলের বাটি নিয়ে। পোষকে অবাক করে দিয়ে ওর চুলে তেল লাগালো তৌসিফ। নিজ হাতে অতি যত্ন সহকারে কাজটা করে তৌসিফ। আগা থেকে আছড়ে দেয় আলতো হাতে। একটা চুল উঠলেও যেন তার কলিজায় লাগে। তাইফা দরজায় নক করতে তৌসিফ বলে উঠল, আপা গুড মর্নিং, ভেতরে এসো না। তাইফা রুমে ঢুকলো। আগে এই রুমটায় ঢোকার অনুমতি থাকতো না, পিয়াসি পছন্দ করতো না একদমই। তাইফা দেখলো পোষ ঠোঁট উল্টে আছে। তাইফা বসতে বসতে প্রশ্ন করলো, কি হয়েছে? মুখটা চোখা কেন? তেল ভালো লাগে না আপা। পোষ উত্তর দিল। তৌসিফ চপচপ করে তেল দিয়ে বলল, চুলগুলো আঠা আঠা হয়ে জট পাকি আছে। তাতে কি, সাধু বাবা হয়ে যেতাম আমি। মাথায় একটা শাড়ি পরতে পোষ চুপ রইল। তাইফা মনে মনে হাসলো। তৌসিফ বইয়ের দুষ্টুমিতে এতটা শান্ত থাকে, মানা যায় এসব। তৌসিফ উঠে বাথরুমে যেতে যেতে বলল, দুপুরে শ্যাম্পু করে দিব, একটু সুস্থ হও।
সেলুন যাওয়া দরকার আমার সাথে তোমারও। পোস্ট মুখ ফেঙালো। ওসব স্যালন ফ্যালন তার সাথে যায় না। এইসব মূলত পোস্ট ততটা কোনোদিনও পছন্দই করেনি। তাই তো উল্টো এক ব্যাপার ঘটল, তার কপালে জুটল। জামাই একদম টিপটপ ধরনের। তাইফা উঠতে উঠতে বলল, বাইরে বসছি, আয় দুজন। বসুন না আপা। আড্ডা দিব তো, সারা দিন আছে। পোষ মাথা নাড়ে। তৌসিফ সবেই উদম গায়ে বের হলো, অমনি দেখা গেল দরজায় হাজির নার্স। পোষের নজর পড়তে দেরি, কিন্তু হামলে তৌসিফের উপর পড়তে দেরি হলো না। নিজের ফিনফিনে শরীরটা দিয়ে সুঠাম দেহের তৌসিফকে ঢাকতে ঢাকতে বলল, কি চাই? বেশ খেকিয়েই বলছে পোষ। নার্সটি লজ্জায় লাল হওয়ার ভান ধরেছে। পোষের গা পিত্তি জ্বলে উঠল, চোখ মুখ খিচে বলে উঠে, বেহায়া নীলাজ ফুটা চোখের নার্স, কি চাই? যান এখান থেকে, বাড়ির বাইরে যাবেন একদম। আমার জামাইয়ের দিকে নজর দেবেন না, লজ্জা লাগে না? নার্সটি হতভম্ব হয়ে তাকিয়ে রইল। মাথা নামিয়ে নিতে পোষ পুনরায় বলল, যান। তৌসিফ পেছন থেকে মুখ চেপে ধরে গম্ভীর কণ্ঠে নার্সকে বলে, বাইরে অপেক্ষা করুন, আসছি আমি। নার্স যেতেই পোষের মুখ ছাড়েও পোষ রাগে ফুঁসতে ফুঁসতে বলে, এটাকে বিদায় করুন, আমি সুস্থ। শালি কত বড় কলিজা আমার জামাইকে নজর দেয়। আজ তো বৃহস্পতিবার, আসুন তো শুকনো মরিচ পুড়ে দিই, নজর লাগলো বলে। তৌসিফের ঠোঁট চওড়া হলো, এক হাতে পোষকে বুকে টেনে হাসতে হাসতে বলে উঠল, ওহো আমার তোতা পাখি, তুমি কত কথা বলো। তৌসিফের হাসির দাপটে চোখে পানি চলে এলো। পোষ বুকে মুখ গুছে মিনমিন করে বলল, ওকে তাড়িয়ে দিন, বদনজরে দেখে আপনাকে, আমার সহ্য হয় না। আচ্ছা সত্যি তো? 3 সত্যি। বিকেল নাগাদ বিছানায় গা এলিয়ে দিল সোহা। শাড়িটা বের করেই একটু পর তৈরি হবে ও। চোখ বুজে কল্পনা করে ও, ভাবছে মেয়েদিকে আজ আবদার করবে, জানাবে মিনুর কথা। ছোট্ট মিনু তার হৃদয়ের অনেকটা জুড়ে, কতটুকু বা খায় ও। এখানে থাকবে ও আপার কাছে। পেলে পুষে বড় করলো সোহা। উঠে শাড়িটা হাতে নিতেই চিৎকার শোনা গেল। দৌড়ে এসে সোহা হা হয়ে গেল। বাথরুমে পা পিছলে শাশুড়ি পড়ে আছে। সোহা বাড়িতে এখন একা। টেনে তুলতেই হাও মাও করে কেঁদে উঠলেন উনি। সোহা কোনো মতে তাকে টেনে নিয়ে ছুটলো পাশের ক্লিনিকে। খবর পেয়ে দৌড়ে মেহেদি আর ওর বাবা এলো। ভালোই চোট পেয়েছেন উনি। হাতে মেহেদির বোনাসের টাকা, মায়ের ওষুধ ও ভিজিটে সবটাই চলে গেল। সবটা অবশ্য না, 1000 টাকা আছে এখন। মধ্যবিত্তদের এমন হুটহাট খরচ এলেই কেই হারাতে হয়, তারা মানিয়ে চলা জানে, ছোট থেকে শিখে এসেছে। সোহা মেহেদির দিকে তাকিয়েই রইল। আজ না ঘুরতে যাওয়ার কথা, তাদের প্রেম করার কথা। আচ্ছা, সোহা কি স্বার্থপর হচ্ছে নাকি তার চাওয়াটা ভুল? বহু যুদ্ধের পর শেষ ক্ষণে জয়ী হলো পোষ। তৌসিফ বলেছে ওরা যাবে হেমন্তর বাবু দেখতে। পোষ খুশি হলেও ততটা হতে পারল না, কারণ মন থেকে বলেনি তৌসিফ। তার চোখে মুখে স্পষ্ট বোঝা যাচ্ছিল সে না পারতে রাজি হয়েছে। পোষ যে বুঝে না তা কিন্তু না, পোষ বুঝে কিন্তু প্রকাশ করতে চায় না। তৌসিফের অনুপস্থিতিতে চাচারা ততটা এগিয়ে আসেনি, যদিও তাদের এগিয়ে আসায় কোনো ফল হতো না। বড় চাচা ফোন দিয়েছিলেন পোষকে, সেখানে যেতেও বলেছিলেন। ছোট চাচা 2 বার ফোন করেছিলেন। ভাই বোনগুলো ছোট ছোট, তারা আদৌ কতটা জানে না পোষ। এদিকে শ্রেয়ার অবস্থাও ছিল ভয়ঙ্কর খারাপ। হেমু ভাই যে এসেছিল তাই তো বেশি। এই তো একটু আগেও ফোন দিল হেমু ভাই। কিছুটা রাগ তারা। ইনিমিনি আর পিয়া জানে না। তারা বায়না ধরে এখানে আসার, কিন্তু বড়রা আসতে দেয় না। এটার কারণ আছে। এবারের মানুষজনের মুখ ছোটা, কখন যে কে কি বলে ফেলে বলা মুশকিল। তৌসিফকে তারা ভয় পেলেও একা পেলে তাদের কথার ঝুলি খুলে বসে যেন। জ্যৈষ্ঠ আর চৈত্র প্রায় ফোন করে, যেতে বলে, কিন্তু পোষ তো পারে না। ওর ছোট থেকে চাচা চাচিদের এই ব্যবহার দেখেই আসছে। এখানে কাউকে সে দোষ দেয় না, তার কপালে নেই সেই আদর। মা নেই, বাবা নেই, তাকে এতটা বছর পেলেছে, এটাই বা কম কিসে। পোষের অবশ্য এখন আর আফসোস নেই, তৌসিফ তাকে সবটা দিয়েছে। এত আদর পোষ ইহকালে পাবে তা কোনোদিনও ভাবেইনি। তৌসিফ চাচাদের গা ছাড়া ভাব দেখেই ও বাড়িমুখী হতেই চায় না, কিন্তু পোষ তো মনকে মানাতে পারে না। তার মন কিছুতেই মানে না। বেহাইয়া মনটা শুধু ছুটতে চায় ওই বাড়ি, তার আপন নিরে। দরজার বাইরে দাঁড়িয়ে তাইফা হাতে গরম গরম কিছু তৈরি করে এনেছে। পোষ হাসি মুখে বলল, আপা ভেতরে আসুন না। বারান্দায় কি তোর?
ঠান্ডা কত, তুষু দেখলে ধমক খাবি। পোষ চাপা হাসলো। তুষু নামটা শুনে তার দারুণ লাগছে। ভেবেছে মাঝে মধ্যে তুষু ভাই বলে ডাকবে। মামাতো ভাই ডাকলে সে কি রাগ। তুষু ভাই ডাক শুনলে এইবার পোষকে কাঁচানা চিবুলেই হলো। তাইফা এগিয়ে এলো। পোষ তাইফাকে বসার জায়গা দিয়ে বলল, কি এনেছে আপা? তোর জামাই ফোন দিল, কঠিনভাবে বলল তার বউকে গরম কিছু খাওয়াতে। পোষের চোখ দুটো আকারে বড় হলো। লোকটা এত পাগল কেন? তার পাগলামির শেষ কোথায়? মিনু হাতে করে কাপড় এনে পোষের বিছানায় রেখে জিজ্ঞেস করলো, ছোট ভাবি এইগুলো কি আলমারিতে রাখবো? তাইফা হ্যাঁ বলার আগে পোষ না করে দিল। তার পছন্দ না কেউ তৌসিফের কাপড় ধরুক। আলমারিতে প্রয়োজনীয় কত কাপড় থাকে, পোষ একদমই চায় না কেউ ধরুক সেগুলো। মিনু চলে যেতে পোষ তাইফার আনা সুপের বাটিটা নিজের কাছে নিল। তাইফা নজর দিল পোষের দিকে। অসুস্থ চেহারাটা ভাঙা ভাঙা, সেই জন্য সে কি রাগ তৌসিফের? তাইফা দোয়া করে তার ভাই ভালো থাকুক, সুখী হোক। গলা হালকা করে তাইফা বলল, শরীর এখন কেমন পোষ? আলহামদুলিল্লাহ আপা, ভালো তো। আজ বেরোচ্ছিস? হ্যাঁ, বাড়ি যাব। থাকবি? উনি তো যেতেই দেন না, সেখানে থাকবো কিভাবে? পোষের মনটা খারাপ হয়। তাইফা ওর হাত ধরে বলল, তুই জানিস ও তোকে কতটা চায়? জানি তো আপা, আমিও তাকে চাই খুব করে। তাইফার ভালো লাগে, মেয়েটা অনুভূতি চাপিয়ে রাখে না, সব বলে দেয়। মনের মধ্যে কোনো প্যাচ গোছ নেই। তাইফা বলল, শুরুর দিকে তোকে বলেছিলাম বাচ্চার কথা, জানি তখন তুই রেগেছিস আমার উপর, ভেবেছিস কেন এতটা পার্সোনাল কথা আমি বললাম। দেখ পোষ, আমি তো আজ থাকবো, কাল চলে যাব, তুই তো আজীবন থাকবি সোনা। তৌফিকটার বয়স হয়েছে বাবা হওয়ার, তার কি শখ হয় না বল? ও তোর কাছে সরাসরি চাইছে নাকি চাইবে না তা আমি জানি না, কিন্তু আমি চাই তুই ওকে বোঝার চেষ্টা কর। তোকে পাগলের মতো ভালোবাসে। নিজেদের মধ্যে ঝামেলা থাকলে মিটিয়ে ফেল, বাচ্চা কাচ্চা নিয়ে ফেল এখনই। এখন যদি তোকে ও বুকে করে রাখে তাহলে তখন রাখবে মাথায় করে, তোর পড়াশোনারও ক্ষতি হতে দিবে না। তুই কি বুঝতে পারছিস এখন কত কত সমস্যা মানুষের? এখনই উচিত সময়। পোষ মাথা নিচু করে সবটা শুনলো। বাচ্চা তো তৌসিফ চেয়েছে অনেক আগে, সে জাহির করেছে ভালোবাসে বাচ্চা কাচ্চা সে, কিন্তু কি করবে যদি বাবু না হয়? পোষ কোথা থেকে আনবে বাবু? চোখ দুটো চলচল করে উঠে ওর, বুকটা কামড়ে উঠে। তাহলে কি পোষের কোনো সমস্যা আছে? কলেজাটা যেন মোচড় দিল। মাথা তুলে তাকাতে তাইফা চমকালো, বলে উঠল, এই কি হয়েছে? কেন কাঁদছিস? কষ্ট পেলি শোনা? আমি তো। আপা, হ্যাঁ বল। আমার মনে হয় সমস্যা আছে। মানে কিসের সমস্যা? বাবুর সমস্যা। এতদিন হয়ে গেল এখনো কেন কিছু হলো না? বলতে বলতে ঝরঝরে কেঁদে উঠল পোষ। তাইফা মাথায় হাত দিলেন, বোঝানোর ভঙ্গিতে বললেন, আরে পাগল, আগে তো চেক করতে হবে। উনি একবার করেছিল আপা, কিছু হয়নি। আমার মন বলছে আমার সমস্যা আছে। উনি যদি আমাকে ছেড়ে দেন। থাপ্পড় খাবি পাগল কথাকার। আচ্ছা থাম তো আগে, আমি দেখি একটা গাইনোলজিস্টের সাথে কথা বলি, তোকে নিয়ে দেখিয়ে আনবো। ওনাকে বলবো না? না দরকার নেই, আমি তো দেখি। পোষের মন অশান্ত। কি হলো এটা? তার মাথায় কেন আগে এলো না? বুকটা ভয়ে ছিপছিপ করছে। তোমার মনটা ভার দেখাচ্ছে। কই না তো। বলতে বলতে কাপড়গুলো ভাঁজ করে আলমারিতে তুললো সোহা। মেয়েদি সেদিকে তাকিয়ে বলল, মন খারাপ? না। মিথ্যা বলো না সোহা। সত্যি বলছি। তাহলে চোখের দিকে তাকিয়ে বলো। দেখুন। দেখাও। আমি বলছি, রাগ করি নাই আমি। মেয়েদি ওকে টেনে কাছে নিল, গাল দুটো হাত দিয়ে ধরে বলল, অনাকাঙ্ক্ষিত ছিল ঘটনাটা। আম্মা কতটা ব্যথা পেল। সোহা চুপ রইল। মেয়েদি ওর হাতটা নিজের বুকে জড়িয়ে বলল, আমরা আরেক দিন যাব। তার প্রয়োজন নেই, টাকা জমানো উচিত। তুমি এখনো রেগে? সোহা ছট করে উঠে গেল, কিছুটা তেজি গলায় বলল, কেন মনে হচ্ছে রেগে আছি আমি? কখন বলছি রেগে আছি আমি? কেন বারবার একই কথা বলছেন বলুন? দোষী করছেন আমাকে? দোষী করছি মানে কি বলছো? ঠিক বলছি। আপনার মা ভাবছে আমি ইচ্ছে করে ফেলেছি তাকে। এই বাথরুমে একবার যাইনি আমি, উনি তবু বারবার বলছে আমি নাকি করেছি কাজটা।
বাংলা ছবির কাহিনী শুরু হয়েছে সবাই। এটি চমকে তাকালো, অবাক স্বরে বলল, মা বলেছে? একবার না বারবার বলছেন, যে বাড়িতে আসতে তাকেই বলছেন। বিয়ের কয়দিন হলো আপনার মা আমাকে পছন্দই করতে পারছেন না, কি সমস্যা তার? সোহাগ আস্তে। সোহা রাগে ফুঁসতে লাগলো। মেহেদি উঠে দাঁড়িয়ে ওর হাত ধরতে নিলে ঝটকা মারে সোহা। মেহেদি রাগী কণ্ঠে বলে, কথা বলছি। দূর থেকেই বলুন। আশ্চর্য। হ্যাঁ, আশ্চর্যই আমি। শোবেন না? ও তাই নাকি? আমার ছোঁয়া থেকে এত তাড়াতাড়ি মন উঠে গেল? সোহা আচমকা থমকে গেল, শুধু জিজ্ঞেস করলো, কি বলবেন? কেন, ভুল বললাম? কার সাথে খারাপই দেখছেন আমায়? পুরো এলাকায় গুঞ্জন হতো তোমার। যিনি শুধু বিয়ে করেছেন। ও এক মিনিট, এর জন্যই আপনার মা আমাকে পছন্দ করে না? আগে বললেই হতো, কষ্ট করে কেন বিয়ে করলেন? দয়া কেন দেখালেন? মেহেদি সোহার চোয়ালটা চেপে ধরে চিবিয়ে চিবিয়ে বলল, মন চেয়েছে তাই। ছাড়ুন আমাকে। মেহেদি, মেহেদি। মায়ের ডাক কানে আসতে মেহেদি থমকে গেল। কি করছিল মাত্রই? কি বা বলে ফেললো? এইসব তো মনের কথা না তার, তাহলে মুখে কেন এলো? ওপাশ থেকে আবার শোনা যাচ্ছে বাবার গলা, চিল্লাপাল্লা কিসের মেহেদি? মেহেদি সোহার চোয়াল ছেড়ে দিতে সোহা দূরে সরল, শ্বাস টানলো অবিরত। মেহেদির বুকটা জ্বলে উঠে তাড়াতাড়ি করে চলে গেল ওখান থেকে। থপ করে বসে পড়ে। তার সুখ নেই, থাকবে না। অন্যের খারাপ চাওয়া এবং খারাপ করা মানুষদের সাথে ভালো হয় না। পোষকে নানানভাবে জ্বালিয়েছে সোহা। তার সংসার জীবনে নানান ঝামেলা করার চেষ্টা করেছে। তার কুফল এখন সোহার কপালে এলো বলে মেহেদি আজ বলেই ফেলেছে এলাকার সব গুঞ্জন তুলে। কিন্তু এই ঘটনার সত্যতা কারো জানা নেই, কেউ জানে না। তৌসিফ তাকে দয়া বাদে কিছুই করেনি, না কখনো করবে। তুমি কিছু লুকোচুরি করছো হানি? গায়ে টি শার্ট জড়াতে গিয়ে কথাটা জিজ্ঞেস করে তৌসিফ। হঠাৎ প্রশ্নে থতমত খেয়ে গেল পোষ। পেছন থেকে তৌসিফের টি শার্ট টেনে নামিয়ে দিয়ে নিজেকে সামলে পাল্টা প্রশ্ন করে, আমাকে চোর মনে হয় আপনার? হওয়ার কি আছে, চুন্নি তো তুমি। দু কদম পেছনে সরে পোষ অবাক স্বরে বলল, আপনার সংসার থেকে কয় পয়সা হাতিয়ে বাপের বাড়ি পাঠালাম, যে এই কথা বলছেন? কখনো দেখেছেন কিছু ধরতে? ভালোই হলো কথাটা বলে দিলেন, আজ থেকে সাবধান থাকবো। ব্যঙ্গাত্মক স্বরে কথাগুলো বলল। তৌসিফ কুচকাল, ভালো লাগেনি তার কথাগুলো। ফাজলামি করে বলল, ভালো লাগেনি। এটা কেমন কথা? পোষের পেছনে হাত দিয়ে মাথায় করা ছুটিটা ধরে তৌসিফ। আলতো হাতে চাপ দিয়ে নিজের কাছে টেনে এনে মুখটা নামিয়ে বলে, চোরকে চোর বলেছি, তাতে এত রাগ কিসের? পোষ ঢোকিল। তৌসিফের মেজাজ বিগড়ে আছে এটা বুঝতে তার সময় লাগেনি। পোষ ঠোঁটটা চওড়া করে হাসতে চাইল, কিন্তু তার আগেই তৌসিফ বলে উঠল, আমার ভালোবাসা চুরি করেছো তুমি? পোষ আর চোখে তাকাতেই তৌসিফ বলল, এইভাবে চোখের ইশারা দিয়ে আর কত মারবে আমাকে? পোষ মাথাটা নিচু করে হালকা স্বরে বলে, আমি কি আপনার মেজাজ খারাপ করে দিলাম? তোমার কি মনে হয়? হ্যাঁ মনে হয়। কথা বলার সময় বুঝে বলা উচিত। এই যে কথা দিয়ে আঘাত দিলে কতটা ব্যথা পেলাম। কোনোদিন বলেছি কিছুতে হাত দিও না বা কোনো জিনিস তোমার না? বলিনি। এর মানে আমার সবটাই তোমার পোশাক। আমি কিন্তু তুমি সেভাবে না বললেও ইট ডাজেন্ট সাউন্ড গুড হানি। আচ্ছা মাফ চাইছি, খুবই দুঃখিত। এত সোজা? উল্টে পোষ জিজ্ঞেস করে, কি করতে হবে? দাঁড়াও, সোজা হয়ে দেখাচ্ছি আমি। মাথা নিচু করে রুম ত্যাগ করে পোষ। ভালোই লজ্জা পেল সে। তৌসিফ পেছন থেকে হাতে একটা শাল নিয়ে এলো। বাইরে এখন ভালোই ঠান্ডা, কুয়াশাচ্ছন্ন চারপাশ। তাই ফাঁকে বিদায় জানি ওরা বেরিয়ে এলো। উদ্দেশ্য তৌসিফের শ্বশুরবাড়ি। বইয়ের আবদার ফেলতে না পেরে এই যাত্রা না হয় ও বাড়িতে নিজের পায়ের ধুলো দিতে কোনোভাবেই রাজি না তৌসিফ। পৌষের চাচারা যে স্বার্থপর তা ঢের জানা আছে তার। এজন্য তৌসিফ পৌষের দূরত্ব বাড়িয়েছে ও বাড়ি থেকে। যদিও এতে পৌষের মন খারাপই তার নজরে পড়ে, কিন্তু করার কিছু নেই। ভাই বোনদের সাথে পৌষ ঘন্টার পর ঘন্টা কথা বললো, তৌসিফ না করে না। কিন্তু ওই যে সরাসরি দেখা, সেটাও করতেই দেয় না। থাকা তো পরের কথা। গাড়িতে উঠে পৌষ জিজ্ঞেস করলো, আমি সোজা ওখানে যাচ্ছি তাই না? হ্যাঁ। পৌষ নজর ঘুরিয়ে এই দিক ওদিক তাকালো, দেখলো সামনে ড্রাইভার। আগে পরে কোনো প্যাকেট তো দূর, পানির বোতলও
কিচ্ছু নেই। অল্প লজ্জা পেল পোষ। ইনিমিনির জন্য অন্তত চিপস নেওয়া যেত। বাবুর হাতেই বা কি দিবে পোষ? তৌসিফ তো কিছুই বলল না। হঠাৎ নিজের গলায় হাত যেতে মনটা উৎফুল্ল হলো। পাতলা একটা সোনার চেন, এইটা পোষের নিজের। গলা থেকে খুশি হাসি মুখে এটাই দিবে পোষ। চেনটা তার খুব প্রিয়, মায়ের কিনা। পোষ ভাবলো হাসি মুখে দিতে দিতে বানিয়ে ছানিয়ে কিছু বলে দিবে, কেউ বুঝবে না। কাজটা অবশ্য তৌসিফের অগোচরই করা দরকার। যদি বুঝে আবার মাইন্ড করবে। পোষ অবশ্য আশা রাখে না, তাই হতাশ হওয়ার সম্ভাবনাও নেই। তবে অতি সূক্ষ্ম এক আশা তো ছিল যে তৌসিফ নতুন বাবুকে ফুপা হিসেবে কিছু দিবে। আলতো হাতে নিজের কাছে টানলো তৌসিফ। পোষ মাথাটা কাঁধে রাখতে তৌসিফ জিজ্ঞেস করলো, তখন বললে না কি লুকাচ্ছিলে? পোষ যেন মহা বেকায়দায় পড়লো। এই লোক এত চতুর। তাইফাকে বলে পোষ কাল রেট নিয়েছে, ডাক্তার দেখাবে। তার মনটা কুড়াইছে, মনে হচ্ছে নিশ্চিত কোনো সমস্যা আছে তার। তৌসিফের শক্ত হাতের মাঝে নিজের ছোট্ট হাতটা রাখে পোষ। ছোট্ট করেই বলে, একটা তুল তুলে হাত দরকার মাঝখানে। আপনার বাবু অনেক সুন্দর। অনেক। আমাদের বাবু আসলে আমার আদর কম পাবে, আমাদের বাবু আসলে আমার আদর কম পড়বে, তাই তো? প্রশ্নই ওঠে না। উল্টো বাবু তোমাকে আদর করবে, ভালোবাসবে। পোষ ক্ষুদ্র শ্বাস পেল। তার ভেতরটা চুপসে যাচ্ছে বারংবার। গেটের সামনে গাড়ি থামতে না থামতেই হুড়মুড় করে বাচ্চাগুলো ছুটে এলো। আপা ডাকের বন্যা বইয়ে দিয়ে তারা একসাথে জড়িয়ে ধরল আদরের বোনকে। নিখুঁত এক ভালোবাসা এদের। পোষ কেন জানি কেঁদে ফেলল। ওর বুকটা উহু করে উঠল। হাজার স্বামী ভালোবাসো, কিন্তু এদের ভালোবাসা তো ভিন্ন। ছোট থেকে এখানে বড় হলো পোষ, অথচ এখন দিনের পর দিন এদের দেখা মিলে না। চাইলেও তৌসিফ করতে দেয় না। ইনিমিনিকে একসাথে কোলে তুলে তৌসিফ ভেতরে ঢুকতে ঢুকতে চাচিরা সহ হেমন্ত বেরিয়ে এলো। বাড়িতে ভালোই আয়োজন হচ্ছে। পোষ অবাকি হলো, মুখে এখনো কিছুই বলতে পারলো না ও। কিন্তু কেন জানে মুখ দিয়ে কথা বেরোয় না। প্রিয়া ওকে জড়িয়ে ধরে আছে, কান্নারত গলায় ডাকে, আপা তোমার কাছে কত যেতে চেয়েছিলাম, কেউ নিল না আপা। জ্যৈষ্ঠ ভাই দুদিন খায়নি, চৈত্র ভাইকে গালিগালাজ করেছে চাচা। পোষ চাপার স্বরে বলে, কেন? তোমার কাছে যেতে চেয়েছিল বলে। পোষের গলা ধরে আসে, জ্যৈষ্ঠ গম্ভীর, অথচ বোনের হাতটা ধরে আছে। চাচিরা হাসি মুখে ভেতরে নিতেই পোষ বসলো না, বরং হেমন্তকে জিজ্ঞেস করলো, ভাবি তোমার রুমে? হ্যাঁ আমার। পোষ তৌসিফের দিকে তাকিয়ে বলল, আপনি একটু বসুন, আমি দেখে। আমিও দেখব। পোষ ঢোক গেল। তৌসিফ গেড়ে গলার চেনটা কিভাবে দিবে ও? না দিলেও তো খারাপ দেখায়। ঠোঁট কামড়ে এগিয়ে গেল পোষ। শ্রেয়া ওকে দেখা মাত্র হাত বাড়ালো। বাড়ন্ত হাতটা ধরে পোষ। ছলছল চোখে দুজন কথা বলে, কিন্তু কণ্ঠনালী ভেদ করে কথা আসে না। হেমন্ত বুঝে, তৌসিফকে বসতে দিয়ে বলে, ছেলে দেখবি না? পোষ মাথা নাড়ে। পাশ থেকে ঘুমন্ত ছোট্ট একটা জানকে কোলে তুলে হেমন্ত। পোষের শরীরটা শিউরে উঠে, অতি নরম ছোট্ট একটা দেহ। পোষ হাত বাড়াতে হেমন্ত দিয়ে দিল। পোষ মাশাআল্লাহ বলে, এই তো তোমার মতো হলো হেমু ভাই। হেমন্ত মাথা নাড়ে। শ্রেয়া বলল, নামটা তোর মানে? তৌসিফ উঠে এলো, আগ্রহ নিয়ে বলল, আমার কাছে দাও। সবাইকে অবাক করে দিয়ে তৌসিফ কোলে তুলে চুমু দিল কপালে। নরম সুরে নানান কথা বলে ছোট ঘুমন্ত এক বাচ্চার সাথে। পোষ বুকে কামড়ে ওঠে। যদি ওর বাচ্চা না হয় তাহলে তৌসিফ কি করবে? ওকে ছেড়ে দিবে? দিবেই বা কি? দিতেই বা কি? যার টাকা আছে তার কি বোর অভাব হয়? পোষের মাথা ফনফন করছে। ও শ্রেয়ার পাশে বসে পড়ল, মনে মনে বলল, উনি তোকে ভালোবাসে, বাবুর জন্য ছাড়বে না। সবাইকে অবাক করে দিয়ে পকেট থেকে একটা লাল বক্স বের করে তৌসিফ, যার ভেতরে ছোট্ট একটা চেন জাতীয় কিছু। তৌসিফ দিতে দিতে বলল, ছেলেদের তো স্বর্ণ নিষিদ্ধ, তাই প্লাটিনাম দিলাম। নিয়ম তো মুখ দেখে স্বর্ণ দেয়া, তবে সেটা তোলা রইল। ছেলের বউকে দিয়ে পুষিয়ে দিব। বাচ্চাটাকে পুনরায় বুকে জড়ালো তৌসিফ। তাকে এই প্রথম এত কথা বলতে দেখলো হেমন্ত শ্রেয়া। হাজারো বায়না, মুখ গোমরা বা আবদার কোনোটাই কাজে লাগলো না। চাচারা সহ অনুরোধ করলো থাকতে, কিন্তু তৌসিফ অনড়। তার বউ অসুস্থ, কিছুতে রেখে যাবে না। আর নাই
এখানে সে নিজে থাকবে। পোষ ভাই বোনকে জড়িয়ে আদর করে বেরিয়ে গেল। তৌসিফের দিকে তাকালো না অব্দি। পেছনে তৌসিফ বিদায় জানিয়ে নিজে উঠল। গাড়িতে বসা মাত্রই পোষ একটু দূরে সরে বসে। তৌসিফ জানে রেগে ফুলে আছে তার বউ এখন। একে ঘাটতে গেলেই উল্টো তৌসিফকে ঘেঁটে দিবে। না জানি ড্রাইভারের সামনেই কি বলে ফেলে। ভরসা নেই তার বউকে। তবু তার ভালো লাগলো না দূরত্ব। নিজে কাছে যেতে পোষ নড়ে না। তৌসিফ আল গোছে পোষের মাথাটা নিজের বুকে নিল। আলতো হাতে বুলাতে লাগলো, গালে হাতে কপালে চুমু দিয়ে বলল, আবার এসো। তার আর প্রয়োজন হবে না। ঠান্ডা স্বর, বড়ই ঠান্ডা স্বর। বরফ। তৌসিফ ভাবুক হলো, বউটা কি তাহলে একটু বেশি রেগে আছে? তার রাগ প্রকাশের মাধ্যম তো চিল্লাফাল্লা করা, এভাবে ঠান্ডা হওয়াটা না। শালটা দিয়ে ভালো মতো পোষকে জড়িয়ে নিল নিজের সাথে। পোষ চুপচাপ, একদম কথা বলল না। তৌসিফ বেশি হাসফাস করছে। একবার গালে হাত বুলাচ্ছে তো একবার মাথায়। তোতা পাখিদের তো চুপ থাকতে নেই, তারা বুলি ছাড়াবে। উমা সারাক্ষণ কথা বলবে। সোহা শাশুড়ি খাবারটা রুমে এনে দিতে তিনি বললেন, স্বামী স্ত্রীর ঝগড়া লাগবেই, সেখানে শোনা যাবে একজনের গলা। দুজনের চিল্লাপাল্লা করলে আশেপাশের মানুষ কি বলবে? সোহা চমকালো। শাশুড়ি তাকে পছন্দ করে না এটা তো স্পষ্ট। সোহা খাবার রেখে জিজ্ঞেস করলো, কিছু লাগবে আর? না, যাও এখন, তোমার শ্বশুরকে খাবার দাও। আচ্ছা। সোহা বেরিয়ে গেল। টেবিলে খাবার দিতে মেহেদিও চলে এলো। খেতে বসা মাত্রই শ্বশুর ওকে রেখে খেতে বলে। সোহা খায় না, জানায় পরে খাবে। অল্প খেয়ে মেহেদি উঠে গেল মায়ের কাছে গিয়ে খোঁজ খবর নিয়ে বেরিয়ে গেল মেহেদি। সোহা এসে আবার সবটা গুছিয়ে দিল, জানালো, আজ আপনার সাথে ঘুমাই আম্মা, রাতে যদি সমস্যা হয়। দরকার নেই, ঘরে যাও। সোহা তবুও শাশুড়ির পায়ের কাছে বসল। মন চাইলো জিজ্ঞেস করতে তার কেন অপছন্দ সোহাকে, কিন্তু প্রশ্ন করার প্রয়োজন পড়ল না। সোহার ভেতরটা চিৎকার করে বলল, তুই নিজে ভালো যে কেউ তোর ভালো করবে। শাশুড়ি ধমকে রুমে এলো সোহা। তার মনে হলো দাপট ধরে রাখা উচিত ছিল। ওই যে প্রথম রাতে স্বামীর কাছে সবটা বিসর্জন দিল, তাই তো আজ মাস না গড়াতে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে তাকে। সোহার ভাগ্যের উপর রাগ দেখালো। মিনু ফোন দিয়ে মন খারাপ করে তাকে এখানে আনতে হবে। সোহার বাচ্চার মতো মিনু। মেহেদি খাটের উপর বসা ছিল। সোহাকে আসতে দেখে উঠে দাঁড়ালো। সোহা ক্ষুদ্র শ্বাস ফেলে খাটের এক প্রান্তে শুয়ে পড়ে। মেহেদি কথা বলবে ভেবেছিল, কিন্তু হলো না। সে নিজেও সোহার পাশে শুয়ে পড়ে। রাত বাড়ে, সেই সাথে পাল্লা দিয়ে ঠান্ডা। মেহেদি সোহার পিঠে হাত রাখতে সোহা বলে উঠল, শরীর ভালো না। মেহেদি চমকালো। ওর বুকটা থকথক করছে। ও তো তেমন কিছু ইঙ্গিত দেয়নি। সোহা তাকে ভুল ভাবছে। সে তখনকার কথাগুলো মন থেকে বলেনি, কিভাবে যেন বেরিয়ে গেল মুখ থেকে। মেহেদি হাতটা ধরে নিজের কাছে টানতে সোহা এলো, স্থান পেল বুকে। অতঃপর ফুপিয়ে কান্না করে এক ঝাঁক অভিযোগ করে। বিছানায় উপর বসা পোষ। তৌসিফ ওকে নামিয়ে দিয়ে বাইরে গিয়েছিল, ফিরল মাত্র। পোষ খাবার আনলো না। নিজের কাজ সে নিজেই করুক। পরক্ষণেই আর টিকতে পারলো না, উঠে গিয়ে খাবার বুয়াদের দিয়ে গরম করিয়ে টেবিলে রাখলো। তাইফা ঘুমাতে যাওয়াতে পোষের কথা হলো না। মনটা বড্ড খারাপ হয়ে আছে কিনা তৌসিফ অবশ্য বুঝলো বউয়ের মন খারাপ, কিন্তু সে মানতে নারাজ। টেবিলে বসে বলল, তুমি বসছো না কেন? খাবো না। না করার সুযোগ নেই। আপনার ইচ্ছে মতো খেতে হবে। অবশ্যই, চুপচাপ বসো এখানে। না। তৌসিফ গম্ভীর কণ্ঠে বলায় পোষ বসে। তৌসিফ নিজের মুখের সামনে ভাত ধরতে পোষ বলল, আমি হাত দিয়েই খাবো। না, শুনতে চাইছি না। পোষ মুখে দিল, যদিও বেশি খেলো না। ঘুমাতে গিয়ে তার রং ঢং দেখা গেল আজ। সে নাকি এই রুমেই ঘুমাবে না। তৌসিফ ধৈর্যের পরীক্ষা বেশিক্ষণ দিল না। দরজা আটকে দিল এক ধমক। বড় বড় চোখ করে তাকিয়ে 2 পা পিছু হটল পোষ। ভয় যে পেয়েছে তা তার মুখ দেখে বুঝে যাচ্ছে। তৌসিফ এগিয়ে এসে ওর হাতটা ধরতে অভিমানে টইটুম্বুর পোষ হু করে কেঁদে উঠে। তৌসিফ দীর্ঘশ্বাস ফেলে, নিজের কাছে নিয়ে বিছানায় বসালো, মাথায় হাত বুলালো, বুকে ঠাই দিয়ে কপালে চুমু দিয়ে বলল, ওই বাড়িতে থাকতে দিলাম না বলে এত অভিমান? আমার ভালো লাগে না। তারা স্বার্থপর। স্বাভাবিক। এমন আত্মীয় দিয়ে কি হবে পোষ? তোমাকে আমি ভালোবাসি না বলো, বাসি না? আমার ভালোবাসা এতই কম পড়লো যে একদিন থাকতে না দেয়াতে তুমি এতটা কাঁদছো?
পোষের কান্না থেমে গেল। হঠাৎ তৌসিফ ওর ভেজা গাল মুছে দিল। পুনরায় বলল, শুধু আমার প্রেমে মাতোয়ারা থাকো পোশরাত, আমার হয়ে থাকো। আমি সারা জীবন তোমায় আমার করে রেখে দিব। পোষ শুধু বলল, আমি ছোটবেলা থেকে ওখানে থেকেছি, তারাই পেলে পুষে আমাকে বড় করেছে। অস্বীকার করছি না, তুমি কৃতজ্ঞ তাদের প্রতি। আমি কিছুদিন থাকতে চাই ওখানে, আপনি কেন এমন করছেন? আমার কথা অমান্য করে যেতে চাইলে যাও। পোষ চুপ করে গেল। তৌসিফ জানে কিভাবে কাকে থামাতে হয়। পোষের আরো কাছাকাছি আসতে পোষ বলে উঠল, আপনার ভাইদের সাথে যোগাযোগ বন্ধ করে দিন। মুখ তুলে তৌসিফ প্রশ্ন করে, কারণ? তারাও স্বার্থপর। কে বলল? আমি বললাম, তাদের কাছে সাহায্য চেয়েও পাইনি। তৌসিফ পোষকে নিয়ে শিব বলল, কপালে চুমু দিয়ে গালে হাত বুলিয়ে দিতে দিতে বলল, ভাই সবচাইতে বেশি সাহায্য করেছে। তারা জানতো আমি কোথায় আছি, তাই তোমাকে কিছু বলেনি। বাহ, সবাই জানতো আমি বাদে। তুমি কথা এত পেঁচাচ্ছ হানি? আর বলবো না। রেগে আছে আমার তোতা পাখি? না। তৌসিফ ওই দিকটা আর ঘাটলই না। পোষের মন অন্যদিকে উদাসীন, তা ভালোই টের পেয়েছে তৌসিফ। আরেক জায়গায়ও চিন্তাও এখানে দেখাচ্ছে। তৌসিফ লোভী হলো, পোষের পাশ ঘেঁষল, চুলের ভাঁজে আঙুল চালিয়ে কানে চোট লাগে ফিসফিস করে বলল, প্রেম সুধা পানের অনুমতি পাবো কি? উত্তর অবশ্য আসে না। নিরাপত্তার মাঝে তখন বাতাসের তাপ ফুটে পর্দা ওড়ে, হুড়মুড় করে ঠান্ডা বাতাস ভেতরে আসে। নভেম্বরের রাতের সহনীয় ঠান্ডা, কিন্তু প্রেমে মত্ত দুজন। ঠান্ডা পড়ছে না, গভীর আলিঙ্গনে তারা উষ্ণতা ছড়ায়। দীর্ঘ বিরতির পরে আগমনটা অসহনীয় হয়ে উঠছে। তারা ভালোবাসার তৃপ্ত। তৌসিফ আজও তৃপ্ত গলায় বলে, আমার বাবু চাই পোশরাত। সত্যি চাই, খুব করে চাই। আদৌ ঘুমিয়ে পোষ আবার উত্তর দিল। তৌসিফ ওকে বুকে জড়ায়। তার ভেতরে চাপা এক উত্তেজনা কাজ করে।